শিক্ষা অঙ্গনের ক্লাসে সকলকে স্বাগত। গুড ইভিনিং। আজকে আমরা শুরু করছি এডুকেশন ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ক্লাস, এবং প্রথম ক্লাস এটি যদিও, এবং প্রথম ক্লাস বলবো না, আমি একটা প্রিলিমিনারি একটা ইন্ট্রোডাকশন আমি দিয়েছিলাম যদিও এর আগে একটা শর্ট ভিডিওতে। তো আজকে একদম প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারটি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর স্টুডেন্টদের আছে, এবং শুধু তাই না, ভবিষ্যতে যদি কেউ এডুকেশন অনার্সে গ্র্যাজুয়েশন যদি করতে চাও তাদের ক্ষেত্রেও এই চ্যাপ্টারটি কাজে আসবে। চলো দেখে নিই আজকে চ্যাপ্টারটি সম্বন্ধে। আজকে শুরু করছি আজকে আমাদের প্রথম চ্যাপ্টার, শিক্ষার ভূমিকা, অর্থ, ধারণা ও লক্ষ্য। শিক্ষাই মানুষের জীবন ধারণের সর্বোৎকৃষ্ট হাতিয়ার। এর মাধ্যমে মানুষ পরিপূর্ণ জীবনের অধিকারী হয়ে ওঠে। জীবন ধারণের সর্বোৎকৃষ্ট হাতিয়ার হিসেবে কোনটাকে বেছে নেওয়া হয়েছে? শিক্ষা। কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, জীবনের প্রতিটা পদক্ষেপে শিক্ষা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। একমাত্র শিক্ষার দ্বারাই মানুষ একজন উৎকৃষ্ট মানুষ হতে পারে, এবং তার পরিপূর্ণ বিকাশ সম্ভব হয় একমাত্র শিক্ষার মাধ্যমে। শিক্ষা কিন্তু ভীষণভাবে সব ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে শিক্ষা কিন্তু ভীষণ কাজে আসে, এবং এই শিক্ষার মাধ্যমে কি হয় না, মানুষ একটা পরিপূর্ণ জীবন লাভ করে, একটা জীবনে সে একটা পূর্ণতা প্রাপ্ত হয়, একটা পূর্ণতা পায়। কিসের দ্বারা? না শিক্ষার দ্বারা একমাত্র। আর শিক্ষা থাকলেই, একমাত্র এই শিক্ষা যদি থাকে এবং এটিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে কিন্তু একজন মানুষের জীবন কিন্তু সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে উঠবে। যদি শিক্ষা যদি না থাকে একজন মানুষের কাছে, তাহলে হাজার চেষ্টা করলেও কিন্তু তার জীবন পরিপূর্ণ হতে পারবে না। এবং এটা কিন্তু বাস্তব কথা। তোমরা যদি কখনো দেখো চারপাশটা, তাহলে কিন্তু আরো ভালো বুঝতে পারবে। এবং ভবিষ্যৎ জীবনে যত তোমরা ভবিষ্যতের দিকে পা বাড়াবে, তখন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে কথা তোমরা বুঝতে পারবে। চলো দেখে নিই এরপরে কি আছে। শিক্ষা সম্বন্ধে একটা প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন তো দেওয়া হলো, এরপরে আসছি শিক্ষার উৎপত্তিগত অর্থ। এই শিক্ষা নিয়ে এত কথা বলা হলো, আমরা কথায় কথায় শিক্ষা নিয়ে অনেক কিছু বলে থাকি, কিন্তু তোমরা কি জানো যে এই শিক্ষার শব্দটি উৎপত্তিগত অর্থ কি? কোন ধাতু থেকে শিক্ষা শব্দটি এসেছে? চলো দেখি। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শিখ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা। আর এই বিদ্যা শব্দটি কোথা থেকে এসছে? বিদ ধাতু থেকে। বিদ ধাতু থেকে, যার অর্থ কি না জ্ঞান আহরণ করা বা জানা, এটা হচ্ছে বিদ্যা, যেটি এসছে বিদ ধাতু থেকে। আর একটা কোন শব্দ থেকে এসছে? এডুকেশন শব্দ ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ এডুকেশন কোন কোন শব্দগুলো থেকে এসছে? একটা হচ্ছে এডুকেয়ার, মানে পরিচর্যা করা, কেয়ার, কারণ দেখো নামের পাশে দেখো এডুকেয়ার, কেয়ার শব্দটা রয়েছে। আর কেয়ার বলতে আমরা সবসময় পরিচর্যা করাকেই বুঝি। এই একটা ল্যাটিন শব্দ এডুকেয়ার, এটা থেকে এসছে। এডুকেশন শব্দটি এসেছে, শব্দ উৎপত্তি হয়েছে। আরেকটা হচ্ছে কি এডুসিয়ার, মানে নির্দেশনা দেওয়া, টু ডিরেকশন দেওয়া। আমরা এই যে কাউকে এই যে ডিরেকশন দেওয়া,
মানে ডিরেকশন অন্য সেন্সে, এটা অন্য ডিরেকশন নয়, মানে এই যে চলার পথে যে আমরা অনেককে তো অনেক রকম ডিরেকশন দিয়ে থাকি, এইটা হচ্ছে সেইটাই নির্দেশনা, না আমাদের যে নির্দেশনা দেয় সেইটা হচ্ছে এই এডুসিয়ার। এডুসিয়ার শব্দের মানে হচ্ছে এইটা, নির্দেশনা। নেক্সট কি আছে, এডুকেটাম মানে শিক্ষা দান। এবার শিক্ষা দান, এবার আমরা বলা হয় না যে দান করার কে সবচেয়ে পুণ্যের কাজ হিসেবে ধরা হয়, তেমনি শিক্ষা দানও ঠিক সেই রকমই একটি পূর্ণ কাজের মধ্যে পড়ে। কারণ বিদ্যা দানের থেকে ভালো কাজ কিন্তু এই দুনিয়াতে কিন্তু কোথাও নেই। যে শিক্ষা, যে বিদ্যা আমরা নিজেরা অর্জন করি এবং সেটাকে পরবর্তী প্রজন্ম যারা থাকে, পরবর্তী যে সদস্যরা থাকে, তাদেরকে যদি সেটা ভালোভাবে দান করা যায়, তাদেরকে সেইভাবে তৈরি করতে পারলে এর চেয়ে পুণ্যের কাজ আর কিছু হয় না। তো এই এডুকেটাম শব্দের মানে হচ্ছে কি, শিক্ষা দান। আর একটা কি আছে, এডুকেটাস, এটা একটা নতুন শব্দ যুক্ত হয়েছে যদিও, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ল্যাটিন শব্দ হিসেবে এডুকেশন শব্দের ল্যাটিন শব্দের উৎপত্তি যে হয়েছে, অন্যতম এই তিনটি শব্দ এডুকেয়ার, এডুসিয়ার, এডুকেটার, এইগুলোই কিন্তু বেশি ব্যবহার করা হয়। এটা একটা নতুন শব্দ এডুকেটাস, যার অর্থ হচ্ছে কি না বাইরে নিয়ে আসা, মানে তোমার মধ্যেকার ভেতরের যে জিনিসটা রয়েছে, তোমার মধ্যে ভেতরের যে যেটা বিদ্যা বলো, শিক্ষা বলো, যেটাকে তুমি অর্জন করেছো, সেইটাকে বাইরে নিয়ে আসা, যাতে পাশের মানুষেরা যাতে সেটা থেকে উপকৃত হতে পারে, সেইটা হচ্ছে এই শব্দটি বোঝায় এডুকেটাস। এটা তো গেল শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। এবার চলো দেখিনি নেক্সট কি আছে। প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা। এতক্ষণ আমরা এডুকেশন সম্বন্ধে একটা ছোট ইন্ট্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করলাম, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ আমরা আলোচনা করলাম। এরপরে নেক্সট আসছি প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা। শিক্ষার যে ধারণা, শিক্ষার ধারণা এটা তো সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয়েছে, এখনো হতে থাকছে। তো বিভিন্ন যুগের বিবর্তনের মধ্যে দিয়ে শিক্ষার ধারণারও কিছু কিছু বিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন এসেছে। তো তার মধ্যে প্রাচীনকালে, প্রাচীন ভারতে শিক্ষার ধারণা কি ছিল, চলো আমরা এবার সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আছে হচ্ছে উপনিষদ। উপনিষদে কি বলা হয়েছে, শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, সে বিদ্যা ইয়া বিমুক্তায়ে। এটা এই পাশে এটা একটা, যদিও এটা সংস্কৃত শ্লোক বলতে পারো বা যাই বলো, যারা সংস্কৃত পড়েছো আগে তারা এটা ভালো রিলেট করতে পারবে, যারা সংস্কৃত চর্চা যাদের অতটা নেই, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, বলে দিচ্ছি। উপনিষদে যেটা বলা হয়েছে যে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে। সংস্কার মুক্ত করে তোলে কিরকম, আমাদের দেখো আমাদের সমাজ ব্যবস্থায় এবং আমাদের দৈনন্দিন জীবনে আশেপাশে চারপাশে যারা মানুষজনেরা থাকে, তাদের মধ্যে অনেক রকম সংস্কার থাকে, অনেক রকম সংস্কারের মধ্যে আবদ্ধ থাকে, এবং কিছু কিছু সংস্কার এমন থাকে যে সংস্কারের কিন্তু কোনো আদতে ভিত্তি নেই, যে সংস্কারকে মেনে চলার কোনো মানে হয় না। কিছু সংস্কার, সবগুলো বলছি না, কিছু সংস্কার কিন্তু এরকম আছে যেগুলো তোমরা যদি একটু যদি তোমাদের চারপাশটা যদি তোমরা একটু ভালোভাবে যদি নজর দাও, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে এমন কিছু সংস্কার আছে যেগুলো
কিন্তু কোনো আদতে কিন্তু কোনো ভিত্তি নেই, কোনো যৌক্তিকতা নেই সেগুলো মেনে চলার। শুধুমাত্র কিছু মানে কি বলবো, কুসংস্কার বলতে পারো, একরকম কুসংস্কার হোক বা অন্ধবিশ্বাস হোক, সেইগুলো বশবর্তী হয়, মানুষ সেই সংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে যায় এবং সেই সংস্কার থেকে মানুষকে মুক্ত করে আনে কি না এই শিক্ষা। তো এই জন্যে উপনিষদে বলা হয়েছে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, যে বিভিন্ন যে সংস্কার, সেই সংস্কার থেকে তাকে মুক্ত করার যে প্রক্রিয়া, সেইটাতে সাহায্য করে হচ্ছে শিক্ষা। এবং আরো একটা জিনিস বলে দিই, এই যে উপনিষদে কিন্তু 5টা কোষ আছে, যেটাকে পঞ্চকোষ বলা হয়। তোমরা হয়তো এখন এতটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু ভবিষ্যতে যদি কেউ হায়ার স্টাডি যদি করো এডুকেশন নিয়ে, তাহলে সেখানে কিন্তু উপনিষদে এই পঞ্চকোষ সম্বন্ধে কিন্তু একদম বিস্তারিত আলোচনা কিন্তু সেখানে করা থাকে। তো পঞ্চকোষ এইটুকু বলে দিচ্ছি, 5টা কোষ থাকে টোটাল, উপনিষদে টোটাল 5টা কোষ আছে। একটা হচ্ছে অন্নময় কোষ প্রথম, তারপর দ্বিতীয়টা প্রাণময় কোষ, তৃতীয়টা মনোময় কোষ, চতুর্থটা হচ্ছে আনন্দময় কোষ, আর পঞ্চম সম্ভবত বীজেনাময় কোষ। এই 5টা কোষ, টোটাল 5টা আছে কোষ, এইটুকু বলে দিচ্ছি। এবার তোমরা যদি বিস্তারিত জানতে চাও পঞ্চকোষ সম্বন্ধে, তোমরা নেট মাধ্যমেও দেখতে পারবে। তবে এখনই স্কুল স্তরে এতটা না জানলেও চলবে, অতটা জানার নেই। হায়ার স্টাডি যদি করো কখনো ভবিষ্যতে এডুকেশন নিয়ে, মাস্টার্স যদি করতে চাও বা বিএড যদি করো, তাহলে সেখানে কিন্তু একদম ডিটেলে আলোচনা করা থাকে, তখন সেগুলো দেখলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তো গেল উপনিষদের কথা। নেক্সট কি আছে, ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভাগবত গীতার কে রচনা করেছিলেন। উনি ওনার জীবনের, ওনার যে কর্মকাণ্ড, তার সমস্ত কিছু বিবরণ নিয়ে এই ভাগবত গীতাতে উনি উল্লেখ করেছিলেন। এবার ভাগবত গীতাতে কি শিক্ষা সম্বন্ধে কি ধারণা পোষণ করা হয়েছে? Nothing is more purifying on earth than knowledge. পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্রতর কিছু নেই। এবার ধরো এটা আমি আরো এই যে ভালো রিলেট করতে পারবে। তোমরা যদি কখনো কোনো পুরনো পৌরাণিক কোনো মানে সিরিয়াল বলো, ধারাবাহিক বা কোনো সিনেমা বা কোনো চলচ্চিত্র বা কোনো যদি কোথাও কোনো মানে গল্প, অনেক গল্প তো দেয় টুকরো টুকরো, এরকম ছোট ছোট গল্প এরকম দেওয়া থাকে পৌরাণিক যুগের, তো সেগুলো যদি তোমরা ভালো মতো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে তখনকার দিনে জ্ঞান অর্জন করাটাকে, জ্ঞান অর্জনের এই যে প্রক্রিয়া, জ্ঞান অর্জনকে ভীষণ তারা পবিত্র, ভীষণ ভালো বলে মনে করা হতো। ওই জন্য দেখবে তখন প্রাচীনকালে বিভিন্ন মুনি ঋষিদের আশ্রমে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মানুষজন যেত জ্ঞান অর্জনের জন্য। মুনি ঋষিদের কাছ থেকে তারা জ্ঞান অর্জন করতো বিভিন্ন ভাবে, দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে গিয়ে, বিভিন্ন মানে গুরু গৃহে থেকে, গুরু সাহচর্যে থেকে, গুরু সংস্পর্শে থেকে মানে গুরু সান্নিধ্যে থেকে এই যে জ্ঞান অর্জন করা হতো তখনকার দিনে, সেইটাকে সবচেয়ে বেশি পবিত্র বলে মনে করা হতো, সবচেয়ে ভালো বলে মনে করা হতো। সেই জন্য ভাগবত গীতায় বলা হয়েছে যে পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্রতর আর কিছুই নেই। এরপর নেক্সট আছে শঙ্করাচার্য। শঙ্করাচার্য কি বলেছেন? আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা। আদি শঙ্করাচার্য বলেছেন যে আত্মজ্ঞান লাভ, এই যে আত্মজ্ঞান, নিজের সম্বন্ধে জ্ঞান লাভ, মানে এই যে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠায়, আমরা যে মনুষ্যরূপ মানুষ হিসেবে যে জন্মগ্রহণ করি, আমরা এই যে কেন এসছি, কি কারণে এসছি,
কি উদ্দেশ্যে এসেছি। এই যে জ্ঞান, এই জ্ঞান লাভই হচ্ছে শিক্ষা। কে বলেছেন? আদি শঙ্করাচার্য। আরো একটা জিনিস আমি অ্যাড করে দিতে চাই এর সঙ্গে, আদি শঙ্করাচার্য, তোমরা যদি যখন ভারতীয় দর্শন যখন তোমাদের পড়ানো হবে পরবর্তী ক্লাসে, তখন বেদান্ত দর্শনের উল্লেখ করা থাকবে সেখানে। বেদান্ত দর্শনের মধ্যে যে অদ্বৈত বেদান্ত যেটা আছে, বেদান্তের অনেক রকম ভাগ আছে বেদান্তে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অদ্বৈত বেদান্ত। এই অদ্বৈত বেদান্তের রচয়িতা ছিলেন এই আদি শঙ্করাচার্য। নেক্সট, গুরু নানক। গুরু নানক আশা করি তোমরা বুঝতে পারবে, তোমরা যদি হিস্ট্রিতে নিশ্চয়ই তোমরা পড়ে থাকবে গুরু নানকের জীবনী সম্বন্ধে। গুরু নানক কে ছিলেন? গুরু নানক একজন ধর্মগুরু ছিলেন, শিখ সম্প্রদায়ের খুব সম্ভবত উনি সর্বশেষ ধর্মগুরু উনি ছিলেন। তো গুরু নানকের জীবনী, তার শৈশব, তার কর্মকাণ্ড, তার কাজ, তার যে ধর্মপ্রচার, এগুলো আশা করি তোমরা জেনে থাকবে, কারণ হিস্ট্রিতে গুরু নানকের সম্বন্ধে উল্লেখ করা থাকে। তো এখানে আমি সেটা বিস্তারিত আলোচনা করছি না। ও যদি না জেনে থাকো তাহলে নেট মাধ্যমে তোমরা বিভিন্ন বইতে, হিস্ট্রি বই, যদি কেউ হিস্ট্রি যদি নিয়ে থেকে থাকো এইচএস এ, তাহলে আশা করি দেখলে বুঝতে পারবে। তো গুরু নানক কি বলেছিলেন শিক্ষা সম্বন্ধে? শিক্ষা হলো আত্ম উপলব্ধি ও মানব সেবা। লোভ, ক্রোধ, কাম, মোহ ও অহংকার এই পাঁচটি ইন্দ্রিয়কে জয় করতে সাহায্য করে। গুরু নানক বলেছেন আত্ম উপলব্ধি, নিজের সম্বন্ধে উপলব্ধি করা, এবং এই মানব সেবা। গুরু নানক কিন্তু মানব সেবার উপরেও কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন। তো ওনার মতে শিক্ষা হচ্ছে আত্ম উপলব্ধি ও মানব সেবা, যেটি আমাদের মধ্যেকার এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এইগুলিকে, এই পাঁচটা জিনিসকে জয় করতে সাহায্য করে। এই পাঁচটা জিনিসকে জয় করতে সাহায্য করে কোন, কিসের মাধ্যমে সাহায্য করে, কোনটা সাহায্য করে? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই যে পাঁচটা বদগুণগুলো বললাম, বাজে গুণগুলো, এগুলোকে জয় করতে সাহায্য করে শিক্ষা। এইগুলো গেল হচ্ছে প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা। নেক্সট, আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণের ধারণা। এতক্ষণ আমরা প্রাচীন ভারতীয় ধারণাগুলো পড়ছিলাম। এখন আমরা দেখব আধুনিক ভারতীয় শিক্ষাবিদগণ শিক্ষা সম্বন্ধে কি ধারণা পোষণ করেছেন। সর্বপ্রথম যার কথা আমাদের মনে আসে, স্বামী বিবেকানন্দ। তিনি কি বলেছিলেন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ভালো করে বুঝুন, এডুকেশন is the manifestation of perfection already in man, মানে এই মানুষের অন্তর্নিহিত সত্তার মধ্যে যে গুণগুলি রয়েছে সেইগুলোকে ম্যানিফেস্ট করা, মানে সেগুলোকে আরো, আমাদের ভিতরকার গুণাবলীগুলোকে আরো ভালোভাবে চর্চা করে আমাদের ভিতরকার সত্তার যে অন্তর্নিহিত সত্তা, তার পরিপূর্ণ বিকাশ সাধন হচ্ছে শিক্ষা। এটা গেল স্বামী বিবেকানন্দের মতবাদ, স্বামী বিবেকানন্দের মতামত গেল। নেক্সট আছে গান্ধীজি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সকলেই আমরা জানি জাতির জনক, ফাদার অফ দ্য নেশন হিসেবেই আমরা চিনি ওনাকে। উনি কি বলেছিলেন? বাই এডুকেশন আই মিন an all-round drawing out of the best in child and man,
বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, দেহ, মন ও আত্মার সর্বতোমুখী বিকাশ। দেহ, আমাদের শরীর, মন আর আত্মার একটা সম্পূর্ণ বিকাশের মাধ্যমই সম্পূর্ণ বিকাশ হচ্ছে শিক্ষা। কারণ আমাদের শরীর, কারণ আমি একটা এতে বুঝি, কারণ দেখো শরীর আর মন এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু সংযুক্ত। শরীর যদি ভালো থাকে মন কিন্তু ভালো থাকবে, আর যদি শরীর খারাপ থাকে তাহলে মনও খারাপ থাকবে। ওই জন্য ইংলিশে একটা প্রভাব বলা হয় যে সাউন্ড মাইন্ড রিসাইডস ইন এ সাউন্ড বডি। আমরা কথায় কথায় বলে থাকি সাউন্ড মাইন্ড রিসাইডস ইন এ সাউন্ড বডি। সুস্থ মনের মধ্যেই কিন্তু, সুস্থ শরীরের মধ্যেই কিন্তু সুস্থ মন বাস করে। ঠিক তেমনি গান্ধীজিও বলেছেন যে দেহ, মন আর আত্মার সম্পূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। নেক্সট আসছি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তো শুধু একজন, সবাই আমরা সাধারণ মানুষেরা আমরা শুধু ওনাকে বিশ্বকবি হিসেবেই জানি, কিন্তু উনি শুধুমাত্র একজন বিশ্বকবি হিসেবেই পরিচিত নন। উনি বিশ্বকবির সাথে সাথে উনি একজন খুব ভালো দার্শনিকও ছিলেন, এবং উনি কিন্তু শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা সম্বন্ধে ওনার অনেক অবদানও ছিল। তো আমরা পরবর্তী ক্লাসে যে পাশ্চাত্য দর্শন যখন পড়া হবে, এই পাশ্চাত্য দর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য এবং প্রকৃতিবাদ, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু প্রকৃতিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, যেহেতু প্রকৃতির উপর বেশি গুরুত্ব আরোপ করেছিলেন, ওনাকে এর জন্য প্রকৃতিবাদী দার্শনিক হিসেবে মানা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? শ্রেষ্ঠ শিক্ষা হলো সেই শিক্ষা যা আত্মকেন্দ্রিক তথ্য পরিবেশন করে না, বিশ্বস্ততার সাথে সত্য রেখে জীবন গঠন করে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে সেই শিক্ষা, একটা শিক্ষা তখনই সেটা শ্রেষ্ঠ শিক্ষা হিসেবে গণ্য হবে যেটা কেবলমাত্র আত্মকেন্দ্রিক তথ্য পরিবেশন করে না। আত্মকেন্দ্রিক তথ্য মানে শুধু নিজে জানবে, মুখস্থ করবে, বা এক কথায় বলতে গেলে মানে রোট মেমোরাইজেশন যেটাকে আমরা বলে থাকি, শুধুমাত্র নিজের জ্ঞান অর্জনের জন্য আত্মকেন্দ্রিক তথ্য সেখানে শুধু পরিবেশন করা হবে না, এবং সেই তথ্য পরিবেশনের সাথে সাথে বিশ্বস্ততার সাথে সত্য রেখে, বিশ্বস্ততার সাথে একটা সত্যতা বজায় রেখে যে জীবন গঠন করার যে প্রক্রিয়া, যেটা সাহায্য করে, সেটাই হচ্ছে শিক্ষা। এটিকে বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আরো একজন মহান ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম আমরা আশা করি সকলেই প্রায় জানি। উনি একজন, ওনাকে মিসাইল ম্যান বলা হতো, ওনারা সবাই শুনে থাকবেন নিশ্চয়ই। ওনার আর পরিচিতি, ওনাকে মিসাইল ম্যান হিসেবে আমরা ওনাকে অভিহিত করা হয়, যেহেতু উনি অনেক বৈজ্ঞানিক আবিষ্কার উনি করেছিলেন, এবং শিক্ষা ক্ষেত্রেও ওনার অবদানও অনস্বীকার্য ছিল, অনেক অবদান ছিল ওনার, এবং খুব গুণী গণ্যমান্য একজন ব্যক্তি ছিলেন উনি। তো সবাই নিশ্চয়ই পড়বে, পরবর্তীকালে তোমাদের 11-12 ইংলিশ বইতে একটা ছোট গল্পও থাকবে নিশ্চয়ই, এপিজে আব্দুল কালামের জীবনী নিয়ে একটা ছোট গল্পও থাকে ইংলিশ বইতে, তো পড়লে সেটা বুঝতে পারবে। এবার এপিজে আব্দুল কালাম কি বলেছিলেন? শিক্ষা হলো অনুসন্ধিৎসতা, সৃজনশীলতা, উৎসাহ ও নৈতিক নেতৃত্ব দানের দক্ষতার সঞ্চার, যা গণতান্ত্রিক দেশের পক্ষে আবশ্যক। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ওনার কাছে শিক্ষার ধারণা ছিল যে শিক্ষা হচ্ছে অনুসন্ধিৎসতা। অনুসন্ধিৎসতা মানে অনুসন্ধান করবে বা কিছু একটা জানতে চাইবে, জানতে চাওয়া। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি,
উৎসাহ আর নৈতিক নেতৃত্ব দানের যে দক্ষতার যে সঞ্চার হয়, যেটা গণতান্ত্রিক দেশের পক্ষে অত্যন্ত আবশ্যক, সেইটাই হচ্ছে শিক্ষা। তো একদম নতুন চ্যাপ্টার যেহেতু, সেই জন্য আর বেশি এগোবো না, আজকের মতো এইটুকুনি থাক। পরবর্তী ক্লাসে আমরা পরের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, বাই বাই। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিও, এবং যত শীঘ্র সম্ভব আমার টেলিগ্রাম চ্যানেল শিক্ষা অঙ্গনে জয়েন করে যাও ক্লাসের ভিডিও পাওয়ার জন্য এবং নোটস পাওয়ার জন্য, নোটসের জন্য। আর পরবর্তী ক্লাসে বাকি আলোচনা করা হবে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো।